হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটি একটি ইন্দোনেশিয়ান রোমান্টিক ড্রামা মুভিটির নাম দিন্দা। আচ্ছা, লং ডিস্টেন্স রিলেশনশিপ কি সত্যিই টিকে থাকে? শুধু ভিডিও কলেই প্রেম, মেসেজেই ভালোবাসা, মানে যা কিছুই হোক না কেন সব ফোনেই। এই মুভির নায়িকা দিন্দা বলে হ্যাঁ টিকে থাকে। আসলে দিন্দা আর তার বয়ফ্রেন্ড জেরির ভালোবাসা এতটাই গভীর ছিল যে 3 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপও তাদের সম্পর্কে কোনো ফাটল ধরাতে পারেনি। কিন্তু 3 বছর পর দিন্দা যখন তার বয়ফ্রেন্ডের কাছে ফেরে তখন থেকে শুরু হয়ে যায় ঝামেলা। দূরে থাকার পরই যে ভালোবাসা আগের মতোই ছিল, কাছে আসার পর কি এমন হয় যে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। তো চলুন শুরু করি দিন্দা ও জেরির টক ঝাল মিষ্টি প্রেমের গল্প। গল্পের শুরুতে দেখা যায় দিন্দা তার মায়ের সাথে মালয়েশিয়া থেকে জাকার্তায় ফেরে। দিন্দা আমাদেরকে হাই জানিয়ে বলে, আমার নাম দিন্দা। আমার গল্পটা আপনাকে শর্টকাটে একটু বলি। 3 বছর আগে আমাদের পরিবার কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমার বাবা এক কুখ্যাত দুর্নীতি মামলার সন্দেহভাজন ছিলেন। আসলে সত্য এটা, তাকে তার বস ফাঁসিয়ে দিয়েছিল এবং বলির পাঠা বানিয়েছিল। আর এই ঘটনার কারণে স্কুলে আমাকে প্রায়ই হেনস্থার শিকার হতে হতো। তবে এটা আবার আমার জন্য সুখের ছিল, কারণ এর মাধ্যমেই আমার জেরির সাথে দেখা হয়েছিল। কিন্তু আমাদের ডেটিং শুরু হওয়ার কিছুদিন পরই আমাকে আর আমার মাকে মালয়েশিয়া চলে যেতে হয়। আর অবশেষে 3 বছর পর আজ জেরির সাথে আমার দেখা হতে চলেছে। মানে দীর্ঘ 3 বছর পর বয়ফ্রেন্ডকে সামনাসামনি দেখবো। খুব এক্সাইটেড। এখন আপনি কি বলেন, জেরি আর আমার সম্পর্ক কি আগের মতোই আছে নাকি বদলে গেছে? তো জেরির সাথে দেখা হওয়ার উত্তেজনায় দিন্দা এয়ারপোর্ট থেকেই তাকে ফোন করে। কিন্তু জেরি জানে যে সে অফিসের ফটোশুটে ব্যস্ত থাকায় আসতে পারবে না এবং দিন্দাকে একটি ট্যাক্সি নিয়ে চলে যেতে বলে। আসলে জেরি একটা এজেন্সির আন্ডারে ফটোশুটের কাজ করে। তো এই কথা শুনে দিন্দার মা মুচকি হেসে অনলাইনে একটা ট্যাক্সি বুক করে। কিন্তু এত বছর পর দেশে ফিরেও জেরিকে না পেয়ে দিন্দার মন খুব খারাপ হয়ে যায় এবং সে গাড়িতে চুপচাপ বসে থাকে। গাড়িতে দিন্দার মন খারাপ দেখে ড্রাইভার জিজ্ঞেস করে, আপনি কি আমার ড্রাইভিং নিয়ে মন খারাপ করেছেন? উত্তরে দিন্দার মা মজা করে বলেন, না আসলে ওর বয়ফ্রেন্ডের উপর অভিমান করেছে। একজন অচেনা লোককে মা কিভাবে তাদের ব্যক্তিগত কথা বলছে এটা ভেবে দিন্দা অবাক হয়। কিন্তু ড্রাইভার যেন নাছোড়বান্দা, সে দিন্দাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার বয়ফ্রেন্ড এসে ক্ষমা চাইলে কি মাফ করবেন? দিন্দা সাফ জানিয়ে দেয়, না মোটেই না। ড্রাইভার আবার জিজ্ঞেস করে, যদি কিছু সূর্যমুখী ফুল নিয়ে এসে ক্ষমা চাই? দিন্দা কিছুটা দ্বিধায় পড়লেও বলে, না তাও করব না। ড্রাইভার শেষ চেষ্টা করে বলে, যদি সে ক্ষমা চায় আর ফুলগুলো গাড়ির পেছনে আগে থেকেই রেডি করে রাখে তাহলেও মাফ করবেন না? এই কথা শুনে দিন্দার মা হাসতে শুরু করেন, কারণ তিনি পুরো ব্যাপারটা আগে থেকেই জানতেন। দিন্দা কিছু না বুঝে পেছনে তাকাতেই একগুচ্ছ ফুল দেখতে পায়। এরপর সামনে তাকাতেই তার বিস্ময়ের সীমা থাকে না, কারণ ড্রাইভিং সিটে জেরি বসে আছে। খুশির চোটে দিন্দা পিছন থেকে জেরিকে জড়িয়ে ধরে। ওদের এই কাণ্ড দেখে দিন্দার মা মনে মনে ভাবেন, ভালোবাসার চক্করে আবার গাড়িটা না অ্যাক্সিডেন্ট করে বসে। তো মায়ের এমন শয়তানি হাসি দেখে দিন্দা বুঝে যায় দুজন মিলেই তার উপরে এমন ষড়যন্ত্র করেছে। বাড়িতে পৌঁছানোর পর দিন্দার বন্ধু কিরেন, লুসি, কিয়ারা আর আদি দরজায় দাঁড়িয়ে তাদের স্বাগত জানায়, যা দেখে দিন্দা খুব খুশি হয়। ঘরে ঢুকে সে মালয়েশিয়া থেকে আনা গিফটগুলো সবাইকে দিতে শুরু করে, যার মধ্যে আদির জন্য আনা একটা ক্যাপ ওর খুব পছন্দ হয়। কিন্তু দিন্দা যখন জেরিকে তার গিফটটা দিতে যাবে ঠিক তখনই একটা ফোন আসায় জেরি কথা বলতে বাহিরে চলে যায়। এর মধ্যে কিয়ারা দিন্দার স্কুল জীবনের ছবির অ্যালবামটা দেখে পুরোনো দিনের কথা মনে করতে থাকে। আদিও দিন্দাকে জানায় যে সে মালয়েশিয়া যাওয়ার পর থেকে জেরি শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকে, কারোর সাথে দেখা করারও সময় পায় না। কথার ফাঁকে আদি হঠাৎ দিন্দার ব্যাগে জেরির ছবি দেওয়া একটা ফটো ফ্রেম দেখে মজা করতে শুরু করে। ঠিক তখনই জেরি সেখানে চলে আসে আর দিন্দা কিছুতেই ফ্রেমটা তাকে দেখাতে চায় না। অবশেষে রাজি হয়ে দিন্দা ফ্রেমটা দেখায়, যেখানে ছিল জেরির ঘুমন্ত অবস্থার অনেকগুলো ফানি ছবি। লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকাকালীন মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখতেই দিন্দা এই গিফটটা বানিয়েছে। সবাই বলে যে লং ডিস্টেন্স রিলেশনশিপে সুন্দর মুহূর্ত নাকি কাটানো যায় না। এটা যে ভুল সেটা আজ অবধি আমাদের যাত্রার প্রমাণ। এটা দেখে জেরি ভীষণ খুশি হয়ে দিন্দাকে জড়িয়ে ধরে। দিন্দা বলে, আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, ঠিক আছে জেরি? এটা এরা দুজনে মিলে প্রমিসও করে। এরপর সবাই মিলে ছবি তুলতে যায়। পরের সিনে দেখি দিন্দা ও তার মা একটা ফটো দেয়ালে টাকাচ্ছে।
ফটোতে দিন্দা ও দিন্দার মা বাবা একসাথে আছে। এরপর দিন্দার বাবার কথা ভেবে দুজনেই ইমোশনাল হয়ে যায়। দুজনেই দিন্দার বাবাকে খুব মিস করতেছে, মানে দিন্দার বাবা এখনো জেলে আছে। তো এরপর দিন্দার রুমে আসলে দেখে জেরি ফোনে কথা বলতেছে। তো কল কেটে দিলে দিন্দা বলে ফোন কলটা অনেক লম্বা ছিল, 32 মিনিটের। জেরি বলে তুমি মিনিটও গুনে রেখেছো? তো দিন্দার কালকে একটা ইন্টারভিউ আছে, মানে সে কোনো একটা জব করতে চায়। জেরি বলে কালকে আমি তোমাকে ইন্টারভিউতে নিয়ে যাব। দিন্দা বলে সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। কিন্তু জেরি জোর করেই বলে না, আমি তোমাকে নিয়ে যাব। এতে দিন্দা খুশি হয়ে জেরিকে জড়িয়ে ধরে ও সময় মতো আসতে বলে। সিন চলে আসে পরের দিন জেরির অফিসে। জেরি আজকে সকাল সকাল অফিসে এসেছে যেন কাজ শেষ করে সময় মতো দিন্দাকে ইন্টারভিউ নিয়ে যেতে পারে। কিন্তু কাজের চাপে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সময়ের কথা একদম ভুলে যায়। এদিকে দিন্দা বারবার ফোন করলেও জেরির কোনো খেয়ালই থাকে না। শেষ পর্যন্ত দিন্দা একাই ইন্টারভিউ দিতে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় কোনো গাড়ি না পেয়ে বিপদে পড়ে যায়। শেষমেশ দিন্দা আর সময় মতো ইন্টারভিউতে পৌঁছাতে না পেরে ফোন করে তার ইন্টারভিউটা পিছানোর অনুরোধ করে, কিন্তু তারা সরাসরি মানা করে দেয়, যা শুনে তার মন ভেঙে যায়। মন খারাপ করে হাঁটতে হাঁটতে দিন্দা একটা ফুলের দোকানের সামনে আসে। দোকানে ঢোকার সময় সে খেয়াল করে যে এক ছেলের পকেট থেকে ওয়ালেট পড়ে গেছে। সে ছেলেটিকে কয়েকবার ডাকলেও শুনতে না পেয়ে দোকানের ভেতরে চলে যায়। ছেলেটির নাম সত্য, আর দোকানটি তারই। দিন্দা ভিতরে গিয়ে সত্যকে ওয়ালেট ফিরিয়ে দিলে ছেলেটি তার সততাই মুগ্ধ হয়। ঠিক তখনই নোনা নামের আরেকটা মেয়ে তার ক্রাশকে কি ফুল দেবে তা বুঝতে না পেরে তাদের সাহায্য চায়, কিন্তু সত্যর কর্মচারী ভালোভাবে মেয়েটার হেল্প করতে না পারলে দিন্দা সাহায্য করতে আগ্রহ দেখায় ও মেয়েটাকে বলে যদি কিছু মনে না করো তো আমাকে বলো যাকে তুমি এই ফুলগুলো দিবে সেই ছেলেটা কেমন। নোনা বলে ফুল টাইপের। আর আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে আমি ওকে পছন্দ করি, বাট ও এখনো মনে হয় বোঝেনি। দিন্দা ব্যাপারটা বুঝতে পেরে নোনাকে এই নীল রঙের ফুল চয়েস করে দিয়ে বলে এটা তোমার জন্য বেস্ট, নীল গোলাপ হচ্ছে একতরফা ভালোবাসা। নোনা খুশি হয়ে দিন্দাকে ধন্যবাদ দেয়। আর এদিকে সত্য দিন্দার এত সুন্দর করে ভেবে আইডিয়া দেওয়া দেখে এবার ইমপ্রেস হয়ে যায়। মেয়েটিকে সাহায্য করে দিন্দা চলে যাওয়ার সময় তার চাকরির ফাইলটা দোকানেই ফেলে যায়। সত্য সেটা দেখে ছুটে গিয়ে তাকে ফাইলটা ফিরিয়ে দেয়। দিন্দা তখন জানে যে তার ইন্টারভিউটা মিস হয়ে গেছে। এই বলে সত্যকে বাই জানিয়ে যেতে ধরলে সত্য পিছন থেকে বলে ওঠে তুমি কি আমার এখানে কাজ করবে? দিন্দা অবাক হয়ে বলে এখানে পদ খালি আছে। সত্য মজা করে বলে নেই, কিন্তু তুমি যদি এখানে কাজ করো আমি ডিটোকে বরখাস্ত করব। ডিটো আসলে সত্যর এই কর্মচারী। সত্য যে এটা মজা করছে এটা দিন্দাও বুঝতে পেরে হাসতে থাকে। তো দিন্দা সত্যর দোকানে আজ থেকেই কাজে জয়েন করে। সত্য তো ভালো করে বুঝতে পেরেছে যে দিন্দা খুব ভালো আইডিয়া দিতে পারে, তাই দিন্দাকে বলে তোমার প্রথম কাজ হলো আইডিয়া দেওয়া, কিভাবে আমরা আমাদের বিক্রি বাড়াতে পারি। আরেকটা সমস্যা হলো আমাদের এখানে তরুণ তরুণীরা ফুল কিনতে বেশি আসে না, শুধু বয়স্ক মানুষগুলোই বেশি আসে। দিন্দা তখন দোকানের বাহিরে আসেও চারিদিকে কি যেন দেখতে থাকে। এরপর ভিতরে এসে বলে আমি অনেক তরুণ তরুণীকে এই এলাকা দিয়ে যেতে দেখতেছি, তাই আমরা তাদের আকৃষ্ট করার জন্য আমাদের পণ্যের বৈচিত্র্য বাড়াবো। আমরা সামনে কফির ব্যবস্থা করতে পারি, কারণ আজকালকার তরুণ তরুণীরা কফি খেতে খেতে আড্ডা দেয়, আর এখানে আড্ডা হলে কফিও বিক্রি হবে, সঙ্গে ফুলও। আইডিয়াটা সত্যর দারুণ পছন্দ হয়। ঠিক সেই মুহূর্তে জেরি অফিস থেকে বের হওয়ার সময় দিনদার মেসেজ পাই, যেখানে লেখা ছিল তুমি অনেক ব্যস্ত তাই না? যাই হোক আমি একটা কাজ পেয়ে গেছি, তুমি তোমার কাজেই মনোযোগ দাও। মেসেজটা দেখে জেরির মন খারাপ হয়ে যায়, কারণ সে নিজের দেওয়া কথা রাখতে পারেনি। জেরির মন খারাপ দেখে জেরির বস শিরিন ম্যাম কারণ জিজ্ঞেস করলে জেরি তাকে পুরো ঘটনা খুলে বলে। সব শুনে শিরিন ম্যাম তাকে বুদ্ধি দেয় এত ভেবো না, তুমি ফুল বিক্রেতাকে কল করে দিনদার পছন্দের ফুল পাঠিয়ে দাও, দেখবে ওর রাগ কমে গেছে। অন্যদিকে দিনদার পরামর্শে সত্য আজই দোকানে কফি মেশিন অর্ডার করে। এটা দেখে ডিটো মজা করে দিনদাকে বলে দেখলে তোমার কথা একেবারেই শুনে নিল, আর আমার কোনো আইডিয়াই ওর পছন্দ হয় না। দিন্দা তার কথা শুনে হাসতে থাকে। ঠিক তখনই দোকানে একটা ফোন আসে। ডিটো কলটা রিসিভ করে ফুল ডেলিভারির ঠিকানা লেখার জন্য দিন্দাকে খাতা কলম নিতে বলে। দিন্দা লিখতে প্রস্তুত হতেই ডিটো তাকে বলে লেখো প্রাপক দিন্দা। এটা শুনে দিন্দা কিছুটা অবাক হয়। এরপর ডিটো বলে আর পেরো জেরি। এবার দিন্দা ক্লিয়ার বুঝতে পারে এটা তার জেরি, তার জন্যই অর্ডার করতেছে। ব্যাস মুহূর্তেই দিনদার রাগ পানি হয়ে যায় ও গালে হাসি আসে। সে সব কিছু ভুলে জেরিকে মাফ করে দেয় এবং ফুলগুলো নিয়ে খুশি মনে বাড়ি ফেরে। বাড়িতে এসে পাকে তার নতুন চাকরির খবরটা দিলে তিনিও খুব খুশি হন। কিন্তু গল্পের নতুন একটা মোড় আসে। আগের দিন যে মেয়েটি মানে নোনা দোকান থেকে ফুল কিনছিল সে আসলে জেরিরই কর্মচারী, আর সে একতরফা ভালোবাসার প্রতীক নীল ফুলটি কিনেছিল জেরির জন্যই। সাব্বাস। অফিস থেকে বের হওয়ার সময় নোনা খুব নার্ভাসভাবে ফুলগুলো জেরিকে দেয় এবং তার টেবিলে সাজিয়ে রেখে টয়লেটের কথা বলে অন্যদিকে
ছুটে পালিয়ে যায়। তার কাণ্ড দেখে জেরি অবাক হয়ে ভাবে কিন্তু টয়লেট তো এদিকে না। জেরি অফিস থেকে বের হওয়ার আগে শিরিন ম্যাম তাকে দিনদার কথা জিজ্ঞেস করলে সে জানায় যে এখন সব ঠিক আছে। এরপরে শিরিন জেরিকে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার কথা জানায়। সেখানে নাকি জিততে পারলে জেরি তার স্বপ্নের ফটোগ্রাফার ফার্ডিনান্দের সাথে প্যারিসে 2 বছর কাজ করার সুযোগ পাবে। শিরিন ম্যাম জানতো এটা জেরির জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, তাই সে তাকে দেরি না করে আবেদনপত্র পূরণ করতে বলে। এরপর শিরিন ম্যাম ভিতরে গেলে দেখি বিখ্যাত ফটোগ্রাফার ফার্ডিনান্দ শিরিনের ঘরেই বসেছিল। শিরিন ফার্ডিনান্দকে বলে এটাই জেরি, ও আমার এজেন্সির সেরা ফটোগ্রাফার। তো এই ফার্দিনান্দই হলেন প্রতিযোগিতার বিচারক। শিরিন ফার্দিনান্দের সাথে জেরির দেখা করাতে চাইলেও প্রতিযোগিতার নিয়মের কারণে সেটা সম্ভব হয় না। তবে শিরিনের আত্মবিশ্বাস দেখে ফার্দিনান্দ বুঝতে পারে শিরিন জেরিকে কতটা বিশ্বাস করে। জেরি তার প্যারিসের প্রতিযোগিতার খবর বোন আইরিনকে জানালে সে খুব খুশি হয়, কিন্তু দিনদাকে এখনও সে এ বিষয়ে কিছু না জানানোই আইরিন তাকে সতর্ক করে দেয় যাতে পরে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়। পরদিন দিনদা ও তার মা জেলে বাবার সাথে দেখা করতে যায়। পুরনো দিনের কথা মনে করে দিনদা আবেগপ্রবণ হয়ে পড়ে। দিনদা বাবার হাত ধরে বলে আমি শুধু চাই আমরা যেন আবার আগের মতোই হয়ে যাই। দিনদার বাবা বলে আমিও সেটাই চাই। বাবা মেয়ের এমন ইমোশনাল হয়ে যাওয়া দেখে দিনদার মা বলে যথেষ্ট হয়েছে, আমরা এখানে এসেছি কারণ আমরা একে অপরকে খুব মিস করছিলাম, তাই একসাথে আড্ডা দিব বলে। আর তোমরা কি করছো? এই নাও, ভালোবাসা দিয়ে তোমার জন্য পছন্দের খাবার রেখেছি, গরম গরম খাও তো। এটা শুনে দিনদার বাবা অনেক খুশি হয়। পরের দিন দিনদা অফিসে এসে কাজে লেগে পড়ে। এমন সময় জেরি দিনদাকে সারপ্রাইজ দিতে দিনদার কাজের জায়গায় চলে আসে। হঠাৎ জেরিকে এখানে দেখে দিনদা সেই খুশি হয় এবং ছুটে গিয়ে জেরিকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে আবার সত্যর মন খারাপ হয়ে যায়। যদিও সে জানে যে দিনদার বয়ফ্রেন্ড আছে, বাট তারপরেও সে দিনদাকে পছন্দ করতে শুরু করেছে। দিনদা সত্যকে দেখিয়ে দিয়ে বলে সেই ফুলের দোকানের মালিক। সত্য তখন জেরির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে হাই, আমি দিনদার ফ্রেন্ড। এটা শুনে জেরি হাত মিলিয়ে বলে আর আমি জেরি, দিনদার বয়ফ্রেন্ড। এই বলে সে নিজের অবস্থান পরিষ্কার করে দেয় আর কি। এরপর দিনদা ছুটি নিয়ে জেরির সাথে ঘুরতে বের হয়, কিন্তু পথে তারা দুর্নীতি বিরোধী এক হিংস্র আন্দোলনের মুখে পড়ে। দুর্নীতিবাজদের রক্ত চাই এসব স্লোগান শুনে বাবার কথা ভেবে দিনদা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে চায়। জেরি তাকে শান্ত করার চেষ্টা করে বলে ভয় পেও না, এটা সাধারণ আন্দোলন। কিন্তু এর মাঝেই একজন আন্দোলনকারী গাড়ির ভিতরে দিনদাকে চেনে ফেলে এবং চিৎকার করে বলতে থাকে ওই দেখো দুর্নীতিবাজ অফিসারের মেয়ে। মুহূর্তের মধ্যে উত্তেজিত জনতা তাদের গাড়িতে হামলা করে। জেরি কোনো মতো গাড়িটা সামান্য সরিয়ে দিনদাকে বলে তুমি নেমেই দৌড় দিবে, কিন্তু দিনদা নামার সাথে সাথেই দেখতে পাই তাকে বাঁচানোর জন্য জেরি একাই আন্দোলনকারীদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। ক্রুদ্ধ জনতা তাকে মাটিতে ফেলে নির্দয়ভাবে মারতে শুরু করে। তো এরপর দিনদা আহত জেরিকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে দিনদা জেরির আঘাতের সেবা করতে গেলে জেরি দুষ্টুমি করে বলে একটা চুমু দিলেই ব্যথা সেরে যাবে। এমন অবস্থায় রসিকতা করায় দিনদা রেগে গিয়ে বলে তোমার জন্য আমার চিন্তা হচ্ছে আর তুমি মজা করছো। জেরি তাকে শান্ত করার চেষ্টা করলে দিনদা কাঁদতে কাঁদতে বলে তোমার কি দরকার ছিল ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়ার? যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? এটা শুনে জেরি দিনদাকে জড়িয়ে ধরে বলে আমি তো আর যে কারোর জন্য ঝাঁপিয়ে পড়িনি, আমি তোমার জন্য করেছি, কারণ তুমি আমার পৃথিবী। তবে হ্যাঁ, তোমাকে চিন্তায় ফেলে দেওয়ার জন্য সরি। অন্যদিকে জেরির বোন আইরিন অনলাইন থেকে কয়েক বয়াম আচার অর্ডার করেছে। দিনদার মা আর আইরিন খেয়ে খেয়ে বলতেছে একদম ঠিকঠাক, আচারটা অনেক টেস্টি। দিনদার মা বলে তবে এতগুলো কি করবে? আইরিন বলে জেরি তো আগামী মাসে প্যারিসে যাচ্ছে, ওকে পাঠাবো। জেরি যে প্যারিসে যাচ্ছে দিনদার মা তো এখনও জানে না। এটা শুনে আইরিনও অবাক হয়। তখনই তারা দুজনেই বুঝতে পারে যে জেরি এখনও এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা দিনদাকে জানায়নি। পরদিন দিনদা কাজে এসে দেখে তার আইডিয়া মতোই সত্যর দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে। তাদের বিক্রিও দিন দিন বাড়ছিল। সত্য খুব খুশি হয়ে দিনদাকে ধন্যবাদ জানায়। এরপর তারা কাজ ভাগ করে নেয়। ডিটো কফি বানাবে আর দিনদা ফুল সামলাবে। ডিটোর বানানো জঘন্য কফি খেয়ে দিনদার অবস্থা খারাপ হলেও মুহূর্তটা বেশ মজার ছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে কিয়ারা আর আদিও সেখানে আসেও সবাই অনেক মজা করে। এদিকে অফিসে বিখ্যাত ফটোগ্রাফার ফার্দিনান্দ জেরির কাজ দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি সরাসরি জেরিকে তার সাথে প্যারিসে কাজ করার প্রস্তাব দেন। নিজের স্বপ্ন পূরণের এমন প্রস্তাব পেয়ে জেরি খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে মডেল রাফেলা ইচ্ছে করে নোনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নোনা পায়ে খুব ব্যথা পাওয়ায় জেরি তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এই কারণে দিনদাকে আনতে যেতে জেরির অনেক দেরি হয়ে যায়। সে দিনদার কর্মস্থলে পৌঁছে সত্যর থেকে জানতে পারে যে দিনদা অনেকক্ষণ অপেক্ষা করে একাই বাড়ি চলে গেছে। সত্য তখন খোঁচা দিয়ে বলে সারাদিন কাজ করার পর মেয়েটাকে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও একা বাড়ি ফিরতে হলো, ভাবতেই খারাপ লাগছে। এই কথাই রেগে গিয়ে জেরি সত্যকে তাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে মানা করে। এরপর জেরি দিনদার মাকে ফোন করলে তিনি জানান যে দিনদা বাড়ি ফিরেছে, কিন্তু তিনি জেরিকে কঠোরভাবে বলেন তুমি প্যারিস যাওয়ার কথা দিনদাকে এখনো কেন বলনি?
তাড়াতাড়ি ওকে সব খুলে বলো, আর মনে রেখো ওকে কষ্ট দিলে আমি কিন্তু মেনে নিব না। জেরি ফোনে দিনদার মাকে কথা দেয় সঠিক সময়ে আমি দিনদাকে সব জানাবো, ওকে হতাশ করব না। তো আজকে যেহেতু দিনদাকে নিতে আসতে পারলো না, সো কালকে সকালে জেরি দিনদাকে তার কাজের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য নিতে আসে। এসে দেখে দিনদা চুপচাপ থাকলেও তার কথাই ছিল অভিমানের সুর। জেরি বলে, দিনদা কালকের জন্য আই এম সরি, গত রাতে আমার জরুরি একটা কাজ ছিল আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আমি গাড়ি নিয়ে এসেছি যাতে আমাদের দেরি না হয়। দিনদা বলে, আমাকে নিতে আসার জন্য ধন্যবাদ, বাট আমাকে পৌঁছে দিতে গিয়ে তোমার দেরি হয়ে যাবে। আমি আর হাই স্কুলের সেই মেয়েটা নই যে রোজ নিতে আসতে হবে, আমি একাই সব পারি। যেই তখন বোঝানোর চেষ্টা করছিল যে তার অফিসে তেমন কাজ নেই, সে আজকে নিয়ে যেতে পারবে, ঠিক তখনই তার ফোনে একটা জরুরি কল আসে। ব্যাস, দিনদা হেসে দিয়ে বলে, সমস্যা নেই, আমাকে পরে ফোন করো তাহলেই হবে। এই বলে দিনদা বেরিয়ে পড়ে। সিন চলে আসে ফুলের দোকানে। দিনদার মনমরা মুখ দেখে সত্য তার মন খারাপের কারণ জানতে চায় এবং বলে, তুমি তো এখানে সবসময় হাসি খুশি থাকো, সব কি ঠিক আছে? যদি কিছু বলার থাকে বন্ধু হিসেবে আমাকে বলতে পারো। দিনদা কিছু বলতে যাবে, ঠিক তখনই জেরি একগুচ্ছ সূর্যমুখী ফুল নিয়ে সেখানে হাজির। জেরিকে হঠাৎ দেখে দিনদার মুখে হাসি ফুটে ওঠে। ও বলে, তুমি এই সময় এখানে, তোমার কাজ কি শেষ? জেরি সত্যকে বলে, আমি কি ওর সাথে একা কথা বলতে পারি? সত্য মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ অবশ্যই। সত্য চলে গেলে জেরি আবারও দিনদার কাছে ক্ষমা চাই। দিনদা তো আগেই ক্ষমা করেছে, বাট তাও একটু ভাব নেই। তো দিনদা বলে, তুমি কি শুধু ক্ষমা চাওয়ার জন্যই এসেছো নাকি আরও কিছু? জেরি বলে, হ্যাঁ আর একটা কারণ আছে, এটা হলো কালকে দ্রৌপদী ফ্যাশন শো, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। কিন্তু আগের দিনের হামলার কথা মনে করে দিনদা ভয় পেয়ে যায়। সে বলে, সেখানে কেউ যদি আমাকে দুর্নীতিবাজের মেয়ে হিসেবে চিনে ফেলে তাহলে তোমার সম্মান নষ্ট হবে, আমি তোমার লজ্জার কারণ হতে চাই না। উত্তরে জেরি তাকে বিশ্বাস দিয়ে বলে, পৃথিবীর কোনো জায়গায় তোমার জন্য আমার লজ্জা পেতে হবে না। জেরির অনেক অনুরোধের পর দিনদা অবশেষে রাজি হয়। সিন চলে আসে পরের দিনে। জেরির সঙ্গে দিনদাকে দেখেই শিরিন ম্যাম বলে, এই নিশ্চয়ই দিনদা তাই না? শিরিন ম্যাম মজা করে বলে, তাই তো, জেরি কোনো মডেলের প্রলোভনে পড়ে না, তার গার্লফ্রেন্ডই যে অনেক সুন্দরী ও মিষ্টি। এরপর হঠাৎ বলে, কিন্তু তোমার মুখটা আমার খুব চেনা চেনা লাগছে জানো, তোমাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে আমার। এই কথা শুনে দিনদা ঘাবড়ে গিয়ে ফুলের দোকানে দেখার কথা বলে প্রসঙ্গটা এড়িয়ে যায়। তো এরপর ফ্যাশন শো শুরু হয়ে যায়। জেরি ছবি তোলার ব্যস্ত আর দিনদা অতিথিদের সাথে বসে শো উপভোগ করছিল। তো দিনদা ভালোই আনন্দ করছিল, বাট হঠাৎ তার পাশে বসা একটি মেয়ে বলে ওঠে, আপনাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে। এই গেল, দিনদা খুব ভয় পেয়ে যায়। জেরির অনুষ্ঠান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় সে কাউকে কিছু না বলে মুখ ঢেকে সেখান থেকে পালিয়ে সোজা দোকানে চলে আসে। দোকানে সত্য তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি না জেরির সাথে অনুষ্ঠানে গিয়েছিলে, তাহলে এখানে? দিনদা তখন কাঁদতে কাঁদতে সব খুলে বলে, আমি জানি জেরি রাগ করবে, কিন্তু ওখানে সবাই আমাকে চিনে ফেললে ওর ক্যারিয়ারের ক্ষতি হতো, যা আমি কিছুতেই হতে দিতাম না। সব শুনে সত্য বলে, তুমি 3 বছর আগের একটা ঘটনার জন্য এখনো ভয় পেয়ে আছো? দিনদা সত্যকে বোঝাই, আমি নিজের জন্য নয়, আমি জেরির জন্য ভয় পাচ্ছি, আমার জন্য ওর কোনো ক্ষতি হোক আমি তা চাই না। জেরির প্রতি দিনদার এমন ভালোবাসা দেখে সত্য মুগ্ধ হয়। এদিকে অনুষ্ঠান শেষে জেরি বারবার ফোন করলেও দিনদা ধরার সাহস পায় না। চিন্তিত জেরি সোজা দিনদার বাসায় গেলে তার মা জানান যে দিনদা ফেরেনি, যা শুনে তিনিও মেয়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। অন্যদিকে সত্য দিনদাকে সান্ত্বনা দিচ্ছিল যে বাবার ভুলের জন্য তার লজ্জিত হওয়ার কিছু নেই। ঠিক তখনই জেরি সেখানে এসে দিনদাকে সত্যর সাথে দেখে রেগে যায় এবং ভুল বুঝে সত্যকে ধাক্কা মারে। দিনদা কোনো মতে তাদের থামায় এবং জেরিকে বলে, জেরি চলো আমরা বাহিরে গিয়ে কথা বলি। আর সত্যকে বলে, সত্য সব কিছুর জন্য আমি সরি। এরপর জেরিকে বলে, জেরি তুমিও সত্যের কাছে ক্ষমা চাও। জেরি তো আগ্রহী নয়, বাট দিনদার জোড়াজুড়িতে শেষমেশ সরি বলে। এরপর দিনদা জেরিকে বাহিরে আনে। জেরি বলে, হঠাৎ করে কেন তুমি অনুষ্ঠান থেকে উধাও হয়ে গেলে? দিনদা বলে, একটা মেয়ে আমাকে প্রায় চিনে ফেলেছিল। জেরি বলে ওঠে, দিনদা মালয়েশিয়া থেকে ফেরার পর থেকে তুমি সত্যিই বদলে গেছো, তোমার মধ্যে সেই আগের দিনদা নেই, যে অনেক সাহসী, কোনো কিছুতেই ভয় পেত না। দিনদা কাঁদতে কাঁদতে বলে, সেই দিনদা এখনো আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন তোমাকে আরো বেশি ভালোবাসে। আমি চাই না তুমি আমার জন্য কোনো সমস্যায় পড়ো, আর তোমায় হারানোর ভয়টাও এখন আমার আরো বেশি হয়েছে। জেরি ইমোশনাল হয়ে গিয়ে বলে, দিনদা তুমি আমাকে কখনো হারাবে না। এই বলে ভালোবেসে দিনদাকে জড়িয়ে ধরতে গেলে দিনদা বলে, থামো, চালাকি করবে না। কিসের চালাকি? তুমি জানো তুমি জড়িয়ে ধরলে আমি রাগ করতে পারি না, আমি এখন রাগ করতে চাই। এরপর দিনদা বলে, তুমি কি আমাকে কথা দিতে পারো যে আমরা আর কখনো আলাদা হব না? প্যারিসের কথা মনে পড়ায় জেরি কিছু বলতে গিয়েও থেমে যায়। ঠিক তখনই দিনদার বুক করে ট্যাক্সিও চলে আসে। জেরি বলে, দিনদা আমি তো এসেছি, তুমি ট্যাক্সি কেন ডেকেছো? জেরি, আমি একা থাকতে চাই।
আমি কাল তোমাকে ফোন করব, ঠিক আছে? আর সাবধানে যেও। এরপর দুজনে আলাদা হয়ে যেতে থাকে আর দুজনেই কাঁদতে থাকে। দুজনেই দুজনকে খুব ভালোবাসে, বাট পরিস্থিতি তাদের সম্পর্ককে খারাপ করে দিচ্ছে। জেরি প্যারিস যাওয়ার কথাটা আজও দিনদাকে জানাতে পারেনি। দিনদাকে সে এই কথাটা কেমনে জানাবে এটা ভেবেই জেরির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আর দিনদা কেঁদে যাচ্ছে। জেরি আর তার সম্পর্ক অনেক ভালো ছিল, বাট এখন এমন কেন হচ্ছে? তো সিন চলে আসে পরের দিন। শিরিন ম্যাম জেরিকে ফোন করে জানায় যে জেরির প্যারিস যাওয়া নিশ্চিত এবং হাতে আর মাত্র 10 দিন সময় আছে। জেরির প্যারিস যাওয়া সত্যি সত্যিই কনফার্ম হয়েছে এবং 10 দিন পরেই প্যারিসে যাচ্ছে। এটা শুনে আইরিন অনেক খুশি হয়ে যায়। আইরিন জেরির ফেস দেখে বলে, কিন্তু তুমি খুশি নও কেন? তুমি কি দিনদাকে এখনও জানাওনি? জেরি বলে, না, দিনদা আর আমার মধ্যে প্রায়ই ঝগড়া হচ্ছে। কাল ওর জন্মদিন, এই খুশির দিনে এই কষ্টের কথাটা আমি ওকে কিভাবে বলবো? আইরিন বলে, তবে যাই হোক না কেন তোমার উচিত দিনদাকে এখন তাড়াতাড়ি জানানো, কারণ আর বেশি সময় নেই। জন্মদিন শেষ হলেই তুমি ওকে বলবে। আর হ্যাঁ, ওর জন্মদিনের কেক আমি বানাবো। এটা শুনে জেরি খুশি হয়। সিন ফুলের দোকানে আসলে দেখি নোনা এসেছে ফুল কিনতে। দিনদা বলে, তো বলো আজকে কি চাও? তোমাদের রিলেশন কত দূর এগিয়েছে? নোনা বলে, এখনও বুঝতে পারিনি সে আমাকে পছন্দ করে কিনা। দিনদা বলে, তুমি যে ওকে পছন্দ করো এটা ওকে বলেছ? না, আর তার আগেই সে প্যারিস চলে যাচ্ছে। যদিও একটু কষ্ট হচ্ছে, তবুও আমি ওর জন্য খুশি। ওর ভালো একটা ক্যারিয়ার হবে। তো এইসব শুনে দিনদা এবার তাকে সূর্যমুখী ফুল নেওয়ার পরামর্শ দেয় এবং একটি ফরাসি পতাকা সহ ফুলগুলো তার অফিসে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে। আগে কিন্তু দিনদা জানতো না যে নোনা জেরির অফিসেই জব করে আর জেরির জন্যই ফুল অর্ডার করেছে। ফুল ডেলিভারি দিতে গিয়ে দিনদা দেখে এটা তো জেরির অফিস, আর তার চোখের সামনেই নোনা ফুলগুলো জেরিকে দিয়ে প্যারিস যাওয়ার শুভেচ্ছা জানায়। দূর থেকে দিনদা শুনতে পাই জেরি অবাক হয়ে নোনাকে জিজ্ঞেস করছে, আমি প্যারিস যাচ্ছি তুমি কিভাবে জানলে? উত্তরে নোনা বলে, পুরো অফিসের সবাই তো জানে। এভাবে জেরির প্যারিসে যাওয়ার কথাটা শুনে দিনদার মনটা একদম ভেঙে যায়। একে তো জেরি আবার লং ডিস্টেন্সে যাচ্ছে সেই কষ্ট, আবার পুরো অফিসের সবাই তার প্যারিস যাওয়ার কথা জানে অথচ জেরি তাকেই এখনও জানেনি সেই কষ্ট। সব মিলে দিনদা পুরো ভেঙে পড়ে। সিন চলে আসে রাতে। জেরি দিনদার জন্মদিন উপলক্ষে দিনদাকে সারপ্রাইজ দেওয়ার আয়োজন করেছে। জেরি কেক নিয়ে দিনদার রুমে গেলে দিনদার মা আর আইরিন জেরির প্যারিস যাওয়া নিয়েই গল্প করতেছে। সে যে এখনও দিনদাকে এই খবরটা জানাতে পারেনি, দিনদা শুনলে কি রিয়াক্ট করবে। আড়াল থেকে এসব শুনে দিনদা কনফার্ম হয়ে যে সত্যিই জেরি প্যারিস যাচ্ছে, আর সে ছাড়া বাকি সবাই জেরির প্যারিস যাওয়ার খবরটা জানে। এরপর সে ঘরে ঢুকতেই দেখে জেরি কেক নিয়ে তার জন্য সারপ্রাইজ সাজিয়ে রেখেছে। জেরি দিনদার জন্য খুব সুন্দর একটা গিফটও এনেছে। দিনদা এখনো কোনো কথাই বলেনি। এরপর জেরি দিনদাকে জন্মদিনের উইশ করতে বললে দিনদা কাঁদতে কাঁদতে বলে, আমার একটাই উইশ, তুমি আর আমাকে মিথ্যা কথা বলবে না। সবাই জানে তুমি প্যারিস যাচ্ছ, শুধু আমি ছাড়া। তোমার জীবনে কি আমার আর কোনো গুরুত্ব নেই? জেরি বোঝানোর চেষ্টা করে যে সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল, কিন্তু দিনদা কোনো কথাই শোনে না। সে বলে, নোনাও তোমাকে শুভেচ্ছা জানানোর সুযোগ পেল, আর আমি কিছুই জানলাম না। জেরি, আমি এই সম্পর্কে ক্লান্ত হয়ে গেছি। জেরি কাঁদতে কাঁদতে বলে, দিনদা আমি তোমাকে অনেক ভালোবাসি বলেই তোমাকে বলতে পারিনি। দিনদা প্রচণ্ড কাঁদতে কাঁদতে বলে, প্লিজ জেরি, আমি আর কোনো কিছুই শুনতে চাচ্ছি না। এসব কষ্ট আমি আর নিতে পারছি না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। জেরি আর কোনো কিছু বলে না। যাওয়ার আগে দিনদার মায়ের কাছে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। পরদিন দিনদাও তার মা বার্থডে কেক নিয়ে জেলে তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা দিনদার ফেসের দিকে তাকিয়ে বলে, 1 মিনিট, আজকে আমার মেয়ের মনটা খারাপ কেন? তার মা বলে, জেরি প্যারিসে যাচ্ছে তাই। দিনদা বলে, আমি আমার ভালোবাসার মানুষদের হারাতে হারাতে ক্লান্ত হয়ে গেছি। এটা শুনে বাবা বলে, নো, এদিকে আয়, শোন, সত্যিকারের ভালোবাসা দূরত্বে কমে না, বরং আরও মজবুত হয়। ভালোবাসলে বিশ্বাস করতে হয়, আর প্রিয় মানুষকে তার স্বপ্ন পূরণের জন্য স্বাধীনতাও দিতে হয়। সে যদি তোমার হয় তবে 1000 মাইল দূর থেকেও ফিরে আসবে আরও বেশি ভালোবাসা নিয়ে। বাবার এই কথাগুলো দিনদা মনোযোগ দিয়ে শোনে। এরপরেই দিনদার সাথে দেখা করতে আসে জেরির বস শিরিন ম্যাম। শিরিন দিনদাকে বলে, জেরি প্যারিসের ট্রিপ বাতিল করে দিয়েছে। সে বলল, প্যারিসের চেয়ে তুমি বেশি গুরুত্বপূর্ণ, আর আমিও ওর সঙ্গে একমত। এই কথা শুনে দিনদা অবাক হয়ে বলে, সত্যি বলতে আমি ভেবেছি আপনি এখানে এসেছেন আমাকে জেরিকে বোঝাতে বলতে যাতে ও প্যারিসে যায়। এটা শুনে শিরিন হেসে বলে, না, আমি শুধু জেরির জন্য সেরাটা চাই, আর জেরির জন্য সেরাটা হলে তুমি। প্যারিস হলো দ্বিতীয় সেরা। মূল কথা হলো আমি তোমাকে শুধু জানাতে এসেছি যে জেরি প্যারিস যাওয়া ক্যান্সেল করেছে, তাই তুমি ওর উপরে যেন আর রাগ করে না থাকো, কেমন? দিনদা তো অনেক খুশি হয়ে বলে, জানেন আমার দ্বারা আর এই লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকা সম্ভব হতো না। আচ্ছা ম্যাম, একটা কথা বলেন তো, আমি কিভাবে নিশ্চিত হব যে জেরি আমার জন্য সেরা? ম্যাম বলে, শোনো, আমার স্বামী আমাকে সব সময় উৎসাহ দেয়। আমি যেটাই করি আমি যেন সেরাটা করি।
আমি যদি গৃহিণী হতে চাই তো যেন সেরা গৃহিণী হই, আমি যদি ক্যারিয়ার করতে চাই তো যেন সেরা ক্যারিয়ার করি, আর এতে আমাদের সঙ্গীর জন্য আমরা সেরা হয়ে উঠতে পারি। শিরিন আরও বোঝায় যে ভালোবাসার মানুষ দূরে থাকলে ভালোবাসা বাড়ে, কমে না, শুধু বিশ্বাসটা রাখতে হয়। দিনদা তখন জানতে পারে যে শিরিনের স্বামী 3 বছর আগে মারা গেছে, কিন্তু তার ভালোবাসা আর বিশ্বাসের জোরেই তিনি আজও বেঁচে আছেন। এই আত্মত্যাগের কথা শুনে দিনদা ভালোবাসার আসল অর্থ উপলব্ধি করতে পারে। সেদিন সন্ধ্যায় দিনদা জেরিকে ফোন করে নাটকীয়ভাবে বলে, আমি আর বাঁচতে চাই না, আমি তোমাকে খুব ভালোবাসি। এ কথা শুনে ভয় পেয়ে জেরি পাগলের মতো ছুটে তার কাছে চলে আসে, কিন্তু দিনদা তাকে দেখেই মজা করে বলে, এত দেরি করলে কেন, আমার তো ঠান্ডা লেগে যেত। কিন্তু সব কিছু দেখে জেরি বুঝতে পারে যে এসব ভুয়া, তাই বলে, তুমি আর আমার উপরে রেগে নেই তাই না? দিনদা বলে, কে বলেছে আমি এখনও রেগে আছি? জেরি বলে, আমি প্যারিস বাতিল করেছি। দিনদা বলে, তোমাকে এখনও প্যারিস যেতে হবে। দিনদার মুখে এমন কথা শুনে জেরি অবাক হয়ে বলে, কিন্তু কেন? দিনদা বলে, যাতে তুমি সেরা জেরি হতে পারো। দিনদা মজা করে আরও বলে, আমি কোনো মাঝারি মানের কাজের জেরিকে দিয়ে একটা সাধারণ ভবিষ্যৎ গড়তে চাই না। জেরি খুশি হয়ে দিনদাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য সেরা হব। এরপর দিনদা জেরির প্যারিস যাওয়া উপলক্ষে একটা সারপ্রাইজ অনুষ্ঠান করে। জেরি খুব খুশি হয়ে দিনদাকে ধন্যবাদ জানায়। তখন দিনদা আমাদেরকে বলে, আমি ভেবেছিলাম আমাদের এই গল্পের শুরুটা সুখের হলেও শেষটা বিচ্ছেদের সমাপ্তি, কিন্তু আমি ভুল ছিলাম। দেখা গেল সুখ কখনো প্রকাশ পায় না পরিপক্কতা ছাড়া এবং আত্মত্যাগ ছাড়া। তখন হঠাৎ পিছন থেকে জেরি এসে বলে, তুমি যদি এরকমই থাকো আমি প্যারিসে সারাক্ষণ চিন্তা করব। কেন? তুমি কি বোঝাচ্ছ? এই যে একটু আগে যেমন নিজের সাথে কথা বলছিলে, আমি তো এখনো তোমাকে ছেড়ে যাইনি, আর তুমি এখনই পাগল হয়ে যাচ্ছ। তো দেখতে দেখতে জেরির প্যারিস যাওয়ার দিন চলে আসে। শেষ সময় দুজন খুব ইমোশনাল হয়ে দুজনকে জড়িয়ে ধরে। জেরি বলে, আমি যেদিন ফিরবো তুমি অবশ্যই এখানে আমাকে নিতে আসবে। দিনদা বলে, অবশ্যই। দিনদা বলে, এই তোর ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। জেরি বলে, আমার তো আরও কিছুক্ষণ এখানে থাকতে ইচ্ছে করতেছে। এরপরও অনেক কষ্ট হলেও দিনদা জেরিকে বিদায় জানায়। সিন চলে আসে 2 বছর পর। দিনদা এখনও 70 ফুলের দোকানে কাজ করে, আর দোকানটা 2 বছরে আরও অনেক উন্নতি হয়েছে। তো মাস্ক পরা একটা ছেলে দোকানে সূর্যমুখী ফুল অর্ডার করেছে। দিনদা অর্ডারটা ছেলেটিকে দিলে ছেলেটি দিনদাকেই দিয়ে বলে, অর্ডারটা আপনার জন্যই। দিনদা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার জন্য কে পাঠিয়েছে? ছেলেটি মাস্ক খুলে হেসে বলে, আমি। আর সে ছিল স্বয়ং জেরি। দিনদা তো হঠাৎ এইভাবে সারপ্রাইজ হয়ে সেই খুশি হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ড থেকে দিনদা আমাদেরকে বলে, সব শেষে আমি বুঝলাম শেষে সেই সম্পর্কগুলোই টেকে যারা মাঝে মাঝে আলাদা থাকে, আর আলাদা থাকার মাধ্যমে আমরা পরের বার দেখা হওয়ার মুহূর্তটাকে আরও বেশি উপলব্ধি করতে পারি। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ইন্দোনেশিয়ান মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যান। আর চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এমন নতুন নতুন মিষ্টি গল্পের মুভিগুলো আপলোড করা হয়, তাই সেগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।